আজকে কুয়াশার চাদরে একদম ঢাকা। এখনো সূর্যের মুখ দেখা যায়নি, কুয়াশায় ঢাকা আছে। এরকম একটা কুয়াশা ঘেরা সকালে আমরা যারা হেলদি লাইফ সিস্টেমে আছি, তারা সমস্ত বাধা বিপত্তিকে পেছনে ফেলে যখন পৃথিবীর 80 to 90% মানুষ শুয়ে আছেন, ঘুমোচ্ছেন, আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য একটু সময় বের করেছি। এবং ননি স্যার এরকম একটা সকালে আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়ার্কআউট উপহার দিলেন। এজন্য অবশ্যই ননি স্যারকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাই আমরা স্যারের জন্য ক্ল্যাপিং করব এবং তালের লাভ রিয়াক্ট দেবো। থ্যাংক ইউ স্যার। তো যাই হোক, আমি বিগত 2 সপ্তাহ ধরে নলেজ পার্টে আসতে পারিনি, কিন্তু তার মানে এটা নয় যে আমি সিস্টেম থেকে বাইরে ছিলাম, সিস্টেমের সাথে জুড়েই থাকতাম। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে মাতৃবিয়োগের কারণে আমি এবং মুকুল স্যার পজিটিভলি ডাইরেক্টলি আপনাদের কাছে আসতে পারিনি। 2 সপ্তাহ ধরে অ্যাক্টিভিটি গুলোতে ডাইরেক্টলি যুক্ত না থাকার জন্য একটু জড়তা থাকবেই, এটা স্বাভাবিক। তো যাই হোক, আজকে ননি স্যারের রেজাল্ট দিয়ে আমি শুরু করতে চাই। ননি স্যার একটা কথা বললেন যে তার কোনো হেলথ ইস্যুস ছিল না, জাস্ট সামান্য একটু বেলি ফ্যাট নিয়ে তিনি এই সিস্টেমে যোগদান করেছেন শুধুমাত্র সুস্থ থাকার জন্য, টু কিপ হিমসেলফ ওয়েল অ্যান্ড ফিট, নিজেকে সুস্থ এবং সবল রাখার জন্য। এটা ঘটনা যে মৃত্যু বিভিন্ন জনের বিভিন্ন ভাবে আসতে পারে, এই ব্যাপারে আমরা আগে কিছু বলতে পারি না, এবং জীবনের চরম একটা সত্য বাস্তব হচ্ছে মৃত্যু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যারা হেলদি লাইফ সিস্টেমে জুড়ে আছি, তারা সবসময় একটা কারণে এখানে থাকি, একটা বিষয়কে সামনে রেখে থাকি যে মৃত্যু যেন আমাদের ভালো হয়, মৃত্যু যেন কষ্টদায়ক না হয়। 2 সপ্তাহ আগে খুব কাছের থেকে আমি এবং মুকুল স্যার মায়ের মৃত্যুকে দেখেছি খুব কাছের থেকেই। একদম মহারানীর মতো মৃত্যু যাকে বলা হয়। আমার মা অ্যাবাভ 95 ইয়ার্স ছিলেন, সারাটা জীবন দাপটের সাথে ছেলেগুলো মেয়েগুলোকে মানুষ করে গেছেন, সারাটা জীবন দাপটের সাথে রাজ করে গেছেন, এবং মৃত্যুর উপরে তিনি যেন রাজ করে গেলেন। যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে বা মুকুল স্যারকে একদম ধমক চমক দিয়ে বেরিয়ে চলে গেলেন। আমরা ভাবতেই পারিনি যে মা এভাবে চলে যাবেন। কথা বলতে বলতে হাসি ধমক চমক দিয়েই তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তো এরকমই তো মৃত্যু আমরা চাই। 95+ ইয়ার্স, একদিনের জন্য কোনো হসপিটালাইজেশনের রেকর্ড ছিল না মায়ের, হাসপাতাল যেতে চাননি, সামান্য একটু শ্বাসকষ্ট হয়েছিল বাড়িতে, ডাক্তারবাবু অ্যাডভাইস করলেন এক্ষুনি তাকে অক্সিজেন দিতে হবে। আমরা জোর করে ভাই যা নিয়ে গেলাম, রেসপন্সও করছিলেন, সারাটা দিন সুস্থ ছিলেন। বিকেল বেলা মুকুল স্যার অফিস ফেরত মায়ের সাথে হাসি ঠাট্টাও করেছেন। ডাক্তারবাবু ছুটিও ঘোষণা করে দিয়েছিলেন, পরের দিন সকালে ছুটি হবে। কিন্তু মাথায় লেখা ছিল মহারানীর মতো মৃত্যু। ব্যাস, আধ ঘন্টার একটু কষ্ট, শ্বাসকষ্ট, তারপরে মা একদিকে, আমি দাঁড়িয়ে মায়ের হাত ধরে, একদিকে মুকুল স্যার দাঁড়িয়ে মায়ের হাত ধরে, দেখতে দেখতে মা ছেড়ে চলে গেলেন। একদম মহারানীর মতো মৃত্যু, কথা বলতে বলতে। তো যাই হোক, এরকম একটা সুস্থ মৃত্যু আমরা প্রত্যেকেই কামনা করি। আর এই সুস্থতার জন্য
কয়েকটি স্টেপ আমরা কিভাবে এই সুস্থতার দিকে নিজেকে 80-90 বছর পর্যন্ত নিয়ে যাব, কিভাবে সুস্থ থাকবো, যেটা ননি স্যার এই সিস্টেমে এসছেন একমাত্র সুস্থ থাকার জন্য, সেই কতগুলো বিষয় নিয়েই আজকে আমার আলোচনা। আপনারা জানেন আজকের দিনটাকে আমাদের সিস্টেমের পক্ষ থেকে, স্পেশালি মুকুল স্যারের পক্ষ থেকে ওয়েলনেস ডে হিসাবে ঘোষণা করা হয়। আর আমার আলোচনাও থাকে কিভাবে নিজেকে সুস্থ রাখবো, কিভাবে নিজেকে মেনটেন করব, কিভাবে আমরা ভালোভাবে বাঁচতে পারবো, ফিট অ্যান্ড ফাইন থাকবো। তো এই আলোচনায় যেতে গেলে সবার আগে যে ধাপটা আমি বলবো, যে পয়েন্টটা আপনাদের সামনে বলবো, টোটাল আজকে 5টা পয়েন্টের উপর আলোচনা করব। আপনারা যদি পেন ডায়েরি নিয়ে থাকেন সেগুলোকে নোট করে রাখবেন, অবশ্যই অবশ্যই কাজে লাগবে। কারণ আমি গবেষণালব্ধ এবং বিজ্ঞানসম্মত ছাড়া কোনো আলোচনা আমি করি না, এটা আপনারা জানেন। নাম্বার ফার্স্ট স্টেপ, ন্যাচারাল মুভমেন্ট। আমাদের সুস্থ থাকতে গেলে সবার আগে যে ধাপটা আমাদের কমপ্লিট করতে হবে, যে বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে, সেই ধাপ বা স্টেপটাকে বলা হয় ন্যাচারাল মুভমেন্ট। ন্যাচারাল মুভমেন্ট বলতে বিজ্ঞান বলেছে যে আপনাকে সুস্থ থাকতে গেলে, আপনাকে ফিট অ্যান্ড থাকতে গেলে কোনো জিমে যেতে হবে না, কোনো প্রকার ওয়েট লিফটিং করতে হবে না, ট্রেডমিলে আপনাকে দৌড়তে হবে না। জাস্ট আপনি আপনার ন্যাচারাল মুভমেন্ট গুলোকে স্বাভাবিক রাখুন। কি সেই ন্যাচারাল মুভমেন্ট গুলো? হাঁটা চলা, সাইক্লিং হতে পারে, সুইমিং হতে পারে, আপনি নিজের ছাদে গিয়ে বাগানে একটুখানি ফুল গাছের যত্ন করতে পারেন, এবং ওভারঅল আপনি নিজের জন্য সারাদিনে 8 ঘন্টা বের করে ওয়ার্কআউট করতে পারেন। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন সঞ্চালিত হয়, সেরকম কিছু কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। ব্যাস, তো এটাই বলেছে যে আপনি দিনে 30 মিনিট নিজেকে সময় দিন, নিজের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক সঞ্চালন করুন কেল্লাফতে। আর এদিক ওদিক আপনাকে তাকাতে হবে না, কোনো জিমে আপনাকে যেতে হবে না, ওয়েট লিফটিং করতে হবে না, কোনো শারীরিক কসরত করার জন্য আপনাকে দৌড়দৌড়ি করতে হবে না কোথাও। আপনি স্বাভাবিক যে আপনার কর্মকাণ্ড সেগুলোকে মেনটেন করুন। একথা সত্যি যে আমাদের শরীর কোটি কোটি কোষ দ্বারা নির্মিত, আর এই কোষের ভিতর রয়েছে ক্রোমোজোম। কোষের গঠন বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। কোষের ভিতরে রয়েছে ক্রোমোজোম, আর ক্রোমোজোম আপনারা জানেন এইরকম, আমার আঙুলটার দিকে তাকান, দুটো আঙুল যেভাবে ক্রস আছে, এরকম দুটো ক্রস যদি আমরা করি, সেরকম আকৃতির কতগুলো আকৃতি বিশিষ্ট কতগুলো বা অর্গান, যেগুলো কোষের ভিতর থাকে, যাদের নাম হচ্ছে ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম গুলোর মাথায় একদম শেষ প্রান্তে, আঙুলের মাথাটার দিকে দেখুন, একদম শেষ প্রান্তে যে অংশটা থাকে তাকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার, এই টেলোমিয়ারটাই হচ্ছে আমাদের অন্যতম কারিগর, যে কিনা আমাদের বয়সকে ধরে রাখতে সহযোগিতা করে থাকে, বার্ধক্যকে রুখে দিতে পারে এই টেলোমিয়ার। এবার আমরা যদি ঠিকঠাক ন্যাচারাল মুভমেন্ট না করি, আমার বডিকে সঞ্চালিত না করি, আমার কোষ স্থবির হয়ে থাকবে, আমার ক্রোমোজোম স্থবির হয়ে থাকবে, আমার টেলোমিয়ার স্থবির হয়ে থাকবে। ধীরে ধীরে টেলোমিয়ারের এই যে শেষ প্রান্তে যে টেলোমিয়ার আঙুলের যেটা দেখাচ্ছি এরকম করে, শেষ প্রান্তে যে টেলোমিয়ার রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যাবে এবং সে আর কাজ করবে না। স্বাভাবিকভাবে ন্যাচারাল মুভমেন্ট যদি না করি, আমি যদি আমার শারীরিক সঞ্চালনটা না করি, তাহলে কিন্তু আমার বার্ধক্য অতি দ্রুত নেমে আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এবং এই ন্যাচারাল মুভমেন্টের ফলে আপনার হার্ট খুব ভালো কাজ করবে একদিকে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর একদিকে, ডায়াবেটিস ক্যান্সারের মতো রোগগুলোকে রুখে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আমাদের রাকি ম্যামরা বা আরো অনেক স্যার ম্যামরা বলে থাকেন যে তারা সিস্টেমে আসার আগে ডাক্তারের কাছে যখন যেতেন বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে, ডাক্তারবাবুরা লিখতেন যে আপনার তো হিমোগ্লোবিন অনেকটাই কম, 9-এর উপরে হিমোগ্লোবিন উঠতোই না কোনোভাবে। তো হঠাৎ করে এই সিস্টেমে আসার পর কিভাবে ম্যাডামের হিমোগ্লোবিনটা 12-13-তে রান করছে? কারণ একটাই, এই সিস্টেমে যোগদান করা মানেই আপনি সকালটা শুরু করেন ওয়ার্কআউট দিয়ে। ওয়ার্কআউট মানে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম, কসরত ননি স্যার দেখালেন। তাতে কি হচ্ছে না, প্রত্যেকটা কলা কোষ যেটা দিয়ে আমাদের শরীর গঠিত হয়েছে, প্রত্যেকটা কলা কোষ সঞ্চালিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে, এবং সেখান থেকে যা 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 অ্যাক্টিভিটি করার সেগুলো সম্পন্ন হচ্ছে। এবং প্রত্যেকটা কলা কোষ, প্রত্যেকটা অস্থি মজ্জা যখনই আপনার সঞ্চালিত হবে, আপনার স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন, রক্ত ইত্যাদি বেড়ে যাবে। কারণ আমরা জানি অস্থি মজ্জার থেকে আমাদের রক্ত কোষ তৈরি হয় এবং রক্তের যে হিমোগ্লোবিন সেই পরিমাণটাও নিয়ন্ত্রিত হয়। এটা গেল। এবং বলা বাহুল্য, হুয়ের নিয়ম অনুযায়ী আমরা প্রতিদিন যদি 30 মিনিট করে নিজেদের জন্য এরকম অঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে ন্যাচারাল অ্যাক্টিভিটিতে নিজেদেরকে সীমাবদ্ধ রাখি, তাহলে আমাদের আর কোন রকম কোনো সমস্যা আসার কথা নয়। নাম্বার 2, অর্থাৎ সেকেন্ড স্টেজ, এটা গেল ফার্স্ট স্টেজ। এবার সেকেন্ড স্টেজ আসছি, ইনক্লুশন অফ প্রোটিন। ইনক্লুশন অফ প্রোটিন ইন আওয়ার ডেইলি ডায়েট চার্ট। আমাদের প্রত্যেকদিন খাদ্য তালিকায় প্রোটিনকে সংযুক্ত করতেই হবে, মাস্ট। কারণ আপনারা জানেন যে প্রোটিন আমাদের কলা কোষগুলোকে গঠন করতে একটা বিশাল রকম সহযোগিতা করে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গবেষণায় দেখা গেছে যে প্রায় 70-80% ভারতীয় প্রোটিনের ঘাটতি নিয়েই বসবাস করে যাচ্ছে। 70-80% মানুষ জানেই না তার শরীরে প্রোটিনের ঘাটতি আছে, এবং 90% মানুষ প্রোটিনের ডেফিসিয়েন্সি সম্বন্ধে একদম উদাসীন। ভাবা যায় আমরা জানি না যে প্রোটিনটা আমাদের কতটা কার্যকরী, অথচ বিজ্ঞান বলে থাকে, আমরাও সিস্টেমে বলে থাকি যে পার বডি ওয়েট, পার 1 কেজি বডি ওয়েটে 1 থেকে 1.2 গ্রাম প্রোটিন অবশ্যই অবশ্যই আমাদের প্রতিনিয়ত দরকার। 1 থেকে 1.2 গ্রাম প্রোটিন পার বডি ওয়েট। অর্থাৎ আমার যদি 60 কেজি ওয়েট হয়ে থাকে বা 70 কেজি ওয়েট হয়ে থাকে, তাহলে আমার 60 গ্রাম বা 70 গ্রাম প্রোটিন অবশ্যই অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় আমাকে রাখতে হবে। 90% ভারতীয়রা এটা জানেই না। তাহলে দেখুন আমরা কতটা অজ্ঞতা নিয়ে চলছি। প্রোটিন কেবলমাত্র কলাকোষ গঠন করে না, এটা আমাদের বার্ধক্যকে রুখে দিতে সহযোগিতা করে থাকে প্রথমত। এবং আমরা অনেকেই জানি না বা অনেকেই জানি যে বয়স বাড়ার সাথে সাথে অনেকের ক্ষেত্রে সার্কোপেনিয়া, SARCOPENIA, সার্কোপেনিয়া বলে এক ধরনের অসুখ দেখা দিতে পারে, যেটা কিনা আমাদের মাসেল গুলোকে দুর্বল করে দেয়। মানুষ মাসেলের
এই দুর্বলতার জন্য শিথিলতা আসে, মানুষ ঠিকঠাক মতো চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। তার মধ্যে অনেক ধরনের অসারতার লক্ষণ আমরা দেখতে পাই সার্কোপেনিয়াতে। আমরা যদি ঠিকঠাক মতো প্রোটিনটা নিয়ে থাকি তাহলে এই সার্কোপেনিয়া থেকে আমাদেরকে দূরে রাখতে সহযোগিতা করবে, আমাদের কলা কোষগুলোকে ঠিকঠাক মতো মেনটেন করতে সহযোগিতা করবে। এবং এই প্রোটিন আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাসল এবং বোনস অর্থাৎ মাংসপেশি এবং হাড় গুলোকে গঠনে সহযোগিতা করে থাকে, তাদের শেপ বা আকৃতি প্রদানে সহযোগিতা করে থাকে এই প্রোটিন। এবং সেই সাথে আমাদের শরীরে নতুন নতুন কোষ উৎপাদনে সহযোগিতা করে থাকে, এবং যে কোষগুলো পুরনো হয়ে যায় তাদেরকে রিজেনারেট বা রেজুভিনেশনে সহযোগিতা করে থাকে। এবং শরীরের মধ্যে যদি কোনো দীর্ঘস্থায়ী ক্ষত থাকে, ইনজুরি থাকে, সেটাকে সারাতে সহযোগিতা করে থাকে এই প্রোটিন। এবার সোজা কথায় যদি বলি এই প্রোটিন পাবো কোথায়? আমাদের ডায়েটে বলা থাকে, মুঘল স্যার দুদিন আগেও বলেছেন, আপনারা বোধহয় ডাল খান না, আপনারা বোধহয় অল্প ডাল দিচ্ছেন। এই ডাল, এক বাটি ঘন ডাল আপনাকে আপনার প্রোটিনের চাহিদাকে পূরণের ক্ষেত্রে অব্যর্থ মহৌষধ, এক বাটি ঘন ডাল। সুতরাং আপনার ডায়েটে, কালকেও মুকুল স্যার ভয়েস দিয়েছিলেন যে ব্যাস আপনাকে কিচ্ছু নিতে হবে না, আপনি স্যালাড নিন পর্যাপ্ত পরিমাণে, আপনার পরিমাণ মতো রাইস নিন, আর এক বাটি ঘন ডাল নিশ্চিত করুন। তারপরে আপনি আমিষ খাবেন না নিরামিষ খাবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই তিনটে বস্তুকে আপনি নিশ্চিত করুন। পরিমাণ মতো রাইস, আপনার ওয়েট লস, ওয়েট গেইন, ওয়েট মেনটেন, যেটাই থাকুক না কেন, পরিমিত রাইস, এক বাটি ডাল, আর 200 গ্রামের মতো স্যালাড। এই তিনটে পদার্থকে নিশ্চিত করুন। তারপর আপনি মাছ খাবেন না ডিম খাবেন না পনির খাবেন সেটা আপনার ব্যাপার, বা সবজি খাবেন সেটা আপনার ব্যাপার। সুতরাং বলা যেতে পারে যে ডাল হচ্ছে একদম ন্যাচারাল প্রোটিনের সমৃদ্ধ একটা উপাদান, যেটাকে আমরা নিত্য নৈমিত্তিক ভাবে আমাদের খাদ্য তালিকায় যুক্ত করেছি। এবার আপনি নন ভেজ যদি হয়ে থাকেন, আপনি সেখানে মাছ যুক্ত করবেন, ডিম যুক্ত করতে পারেন, সেটা আপনার যেরকম আপনার খাদ্য তালিকায় যেটা যুক্ত হওয়ার কথা সেভাবে আপনি যুক্ত করবেন। তাহলে প্রাথমিকভাবে এটাই আমাকে বলতে হবে বা আমাদের স্বীকার করে নিতে হবে যে প্রোটিনের বেস্ট উপাদান হচ্ছে এক বাটি ঘন ডাল, যেটা আমাদের প্রতিদিন লাঞ্চে আমরা নিয়ে থাকি। নাম্বার 3, অ্যাভয়েড রিফাইন্ড সুগার অ্যান্ড সিম্পল কার্বোহাইড্রেটস। রিফাইন্ড সুগার এবং সরল শর্করা এটাকে অ্যাভয়েড করতে হবে, বা সিম্পল কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করতে হবে। কোনটা? ময়দা এবং চিনি জাতীয় খাবারকে অবশ্যই আপনি আপনার ডায়েট চার্ট থেকে মুক্ত করুন, সরিয়ে রাখুন। আপনি বিস্কিট, কুকিজ, প্যাটিস, পেস্ট্রি, কেক, এই যে খাবারগুলো খাচ্ছেন সবকিছুই ময়দাজাত এবং চিনি থেকে তৈরি হয়। এগুলো আমাদের শরীরকে কখনোই স্বাস্থ্যের দিকে নিয়ে যায় না, বরং এই সিম্পল কার্বোহাইড্রেট গুলো যেখান থেকে জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বিভিন্ন ধরনের তৈরি হয়, এবং তার সাথে সুগার মিশ্রিত হয়ে আমাদের বার্ধক্যকে ত্বরান্বিত করে থাকে। সুতরাং যতটা সম্ভব জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। চিনি এবং ময়দা দ্বারা তৈরি বিস্কিট, কুকিজ, কেক, পেস্ট্রি এগুলোকে আপনার খাদ্য তালিকার থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখুন। না হলে কিন্তু আপনি যত বেশি এগুলো খাবেন ততটাই আপনি বার্ধক্যের দিকে দ্রুততার সাথে এগিয়ে যাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন, কি ঘটনাটা ঘটে?
কারণ যখন আপনি এই জাতীয় খাবারগুলো খাবেন, আপনার শরীরে সুগার স্পাইক ঘটবে, অর্থাৎ শর্করা লেভেলটা হঠাৎ করে বেড়ে যাবে। আর এই শর্করা গুলো কি করবে, যখনই সুগার স্পাইক ঘটবে, আপনার শরীরের ভেতরে যে প্রোটিন এবং ফ্যাট গুলো রয়েছে, যেগুলো আপনার শরীরকে ভালোভাবে রাখতে চায়, তাদের সাথে একটা ব্যাড রিয়াকশন করার মধ্য দিয়ে কোলাজেন বলে যে আমাদের কেমিক্যালটা রয়েছে, যেটা কিনা আমাদের চামড়া, আমাদের স্কিনকে গ্রো করে, যেটা স্কিনকে বিল্ড আপ করে, সেই কোলাজেনকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায় এবং ত্বক কুঁচকে যায় এবং স্বাভাবিকভাবেই আমরা বুড়িয়ে যাই বা বার্ধক্যের দিকে যেতে যাই। এবং এই জাতীয় খাবারগুলো আপনার শরীরের ভেতরে ক্রনিক ইনফ্লামেশনের বা প্রদাহের তৈরি করে, সৃষ্টি করে, যেখান থেকে আপনার আর্থারাইটিস, ডায়াবেটিস, হাই বিপি এবং সেখান থেকে হার্ট অ্যাটাক বা ব্রেন অ্যাটাক এবং ক্যান্সার, ব্রেন স্ট্রোক, এমনকি ক্যান্সারের দিকেও আপনাকে নিয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকার থেকে এই রিফাইন্ড সুগার ও সিম্পল কার্বোহাইড্রেট গুলোকে যতটা সম্ভব দূরে রাখবেন। নাম্বার 4, 4 নম্বর ধাপ বা 4 নম্বর টিপস, যেটাই বলুন না কেন, ইনক্লুড হেলদি ফ্যাটস ইন ইউর ডায়েট বা ডেইলি ডায়েট। ফ্যাট শুনেই বা চর্বি জাতীয় খাবার শুনেই হয়তো আপনি ভুল কোষ কাটছেন, এটা কি বলছেন রঞ্জিত স্যার? ফ্যাট আমরা খাওয়াযুক্ত, এটা আমরা জানি যে ভালো এবং মন্দ দু ধরনের ফ্যাট পাওয়া যায়। ভালো ফ্যাটটাকে আপনার বা হেলদি ফ্যাটটাকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। হেলদি ফ্যাট বলতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেগুলো বিভিন্ন ধরনের খাবারের মধ্যে পাওয়া যায়। কোন কোন খাবার বলছি? কোন ধরনের খাবার? বিভিন্ন ধরনের বাদাম, যে কোনো ধরনের বাদামে আপনি পাবেন ওমেগা 3 আনস্যাচুরেটেড বা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আপনি পাবেন। বিভিন্ন ধরনের সিডস, অর্থাৎ বিভিন্ন ধরনের বীজ, সেখানে আপনি পাবেন। এবং অর্গানিক প্রক্রিয়ায় যে মাছগুলো চাষ হয় পুকুর বা নদীতে, সেখান থেকে আপনি পাবেন। সামুদ্রিক মাছে আপনি প্রচুর পরিমাণে ওমেগা 3 বা মনো পলি আনস্যাচুরেটেড, মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আপনি পাবেন। সুতরাং আপনি অনায়াসেই যে কোনো ধরনের বাদাম, যে কোনো ধরনের সিডস, যে কোনো ধরনের অর্গানিক প্রক্রিয়ায় চাষ হওয়া মাছ আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এবং একথা সত্যি যে আমাদের শরীরের বিভিন্ন কাজে আসে যে ভিটামিন গুলো, স্পেশালি যেগুলো একটা ভালো ভূমিকা পালন করে থাকে, ভিটামিন A, D, E, K, এগুলো হচ্ছে ফ্যাটে সলিউবল, অর্থাৎ স্নেহ পদার্থ জাতীয় পদার্থে এরা দ্রবীভূত হয়ে থাকে এবং এরা সেখানে শোষিত হয়ে থাকে। যদি পর্যাপ্ত পরিমাণে আপনি ভালো ফ্যাট আপনার শরীরে না দিতে থাকেন, তাহলে কিন্তু এই ভিটামিন গুলো কাজ করবে না এবং এই ADE-K, অ্যাডেক যাকে বলা হয়, এই অ্যাডেকের ডেফিসিয়েন্সিতে আপনি কিন্তু বিভিন্ন ধরনের রোগে ভুগতে থাকবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখান থেকে কি হবে, আপনার বিভিন্ন ধরনের অসুখ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক। কারণ এই হেলদি ফ্যাট গুলো একদিকে যেমন আমাদের শরীরের ভেতরে LDL কমায়, অর্থাৎ লো ডেন্সিটি লিপিড, সেটাকে কমায়। অপরদিকে HDL কে বাড়িয়ে দেয়, অর্থাৎ হাই ডেন্সিটি লিপিড কে বাড়িয়ে দেয় এবং রক্তের মধ্যে ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে দিতে সহযোগিতা করে থাকে। স্বাভাবিকভাবেই আপনার হার্ট ব্লকেজ জাতীয় যদি কোনো প্রবলেম থাকে, সেগুলোকে এই ফ্যাটি অ্যাসিড বা আরো যে দু ধরনের ভালো ফ্যাটি অ্যাসিডের কথা বললাম, সেগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হার্ট ব্লকেজ দূরীভূতকরণ থেকে, এবং আপনার হার্ট সুস্থ রাখার সাথে সাথে আপনার হাই বিপি ইত্যাদিকে বা ইমিউনিটি পাওয়ারকেও বাড়াতে সহযোগিতা করে থাকে।
এবং লাস্ট যে কথাটি বলবো, অনেকটাই সময় হয়ে গেছে, লাস্ট বাট নট নিয়ার দ্য লিস্ট, শেষের যে কথাটি বলবো, লাস্ট বাট নট নিয়ার দ্য লিস্ট, ওভারকাম মেন্টাল এংজাইটি। খুব সাংঘাতিক জিনিস, একদম ঘাতকের মতো আমাদেরকে এটা শেষ করে দেয় চুপিসারে, আমরা যদি এটাকে ওভারকাম করতে না পারি। এটা ঘটনা, আজকালকার দিনে সুস্থ থাকাটা বা মেন্টাল এংজাইটি থেকে দূরে থাকাটা একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ দৈনন্দিন কাজের চাপ, দৈনন্দিন আমাদের বিভিন্ন ধরনের হ্যাজার্ডস আমাদেরকে মেন্টাল এংজাইটিতে নিয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু এই এংজাইটিটাকে যত বেশি আপনি প্রাধান্য দেবেন, তার সাথে সাথে আপনার শরীরের ভেতরে সাইটোকাইন্স বলে কতগুলো কেমিক্যাল নিঃসৃত হয়, যেগুলো আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন তৈরি করে। এবং সেখান থেকে আপনি দেখবেন যারা বেশি এংজাইটিতে ভোগেন, এই সাইটোকাইন্স তাদের শরীরের মধ্যে বেশি পরিমাণ নিঃসৃত হচ্ছে, এবং তারা অল্প দিনের মধ্যে ডায়াবেটিস, হাই বিপি, লেস ইমিউনিটি পাওয়ার, ইভেন আর্থারাইটিস, ক্যান্সার এবং বিভিন্ন ধরনের নিউরনের বা নার্ভের সমস্যায় তারা জর্জরিত হয়ে থাকেন, এবং ব্রেনের কার্যক্ষমতা তাদের ক্ষেত্রে হ্রাস পেতে থাকে। তাহলে কি করতে হবে? এই খারাপ এনজাইম গুলো যাতে নিঃসরণ হতে না পারে, এরা যাতে আমাদের শরীরের ভেতরে নিঃসৃত হয়ে আমার কোষের ভেতরে গিয়ে টেলোমিয়ার গুলোকে ধীরে ধীরে ক্ষয় করতে না পারে। আর পূর্বেই বলেছি, এই টেলোমিয়ার গুলো আমাদের শরীরের ভেতর বার্ধক্যকে রুখে দিতে সহযোগিতা করে, সেটা যাতে করতে না পারে, আমাকে এংজাইটি থেকে দূরে থাকতে হবে। এংজাইটি থেকে দূরে থাকতে বললেই তো আমি থাকতে পারবো না, তার জন্য আমাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। কি? আমাকে একটা ভালো ঘুম দিতে হবে, সাউন্ড স্লিপ, 6-7 ঘন্টা মিনিমাম আমাদের বয়স অনুযায়ী আমাদেরকে ভালো একটা ঘুম দিতে হবে। ঘুম চাইলেই তো আমি পাবো না। একজন স্যার বলেছেন আমাদের এই সিস্টেমে যে ভালো গদি কিনতে পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা দিয়ে, কিন্তু ভালো ঘুম কিনতে পাওয়া যায় না। এটা ঘটনা। এর জন্য এই ভালো ঘুমটাকে আনবার জন্য আমাকে কি করতে হবে? আমাকে সারাদিনে অন্তত পক্ষে আমার গড, আল্লাহ, ভগবান, যিনি আমার আরাধ্য দেবতা হোক না কেন, তার সামনে বসে সুন্দরভাবে আমাকে কিছু সময়ের জন্য, যেটা ননি স্যার 1 মিনিট করে দেখালেন, একবারের জন্য হলো মেডিটেশন করতে হবে। আমার ধর্ম অনুযায়ী একবার আমাকে প্রেয়ার করতে হবে, প্রার্থনা করতে হবে। আমার ভালো শিল্পীর গান শুনতে হবে। আমার ভালো লেখকের কিছু বই পড়তে পারি। আমি বাড়ির বাচ্চাদের সাথে একটু সময় অতিবাহিত করতে পারি। আর নিদেন পক্ষে আমার বাড়িতে যে পোষ্যটা রয়েছে, যে পোষ্যগুলো আমাকে ঘিরে রাখছে, কুকুর বিড়াল যাই হোক না কেন, তাদের সাথে সময় স্পেন্ড করতে পারি, মন আমার ভালো থাকবে। আমি আমার এংজাইটির থেকে আমি দূরে থাকবো। আর এই এংজাইটির থেকে দূরে থাকা মানে একটা ভালো ঘুম আমি রাত্রে পাবো। ভালো ঘুম আমি রাত্রে পাওয়া মানে আমার শরীরে বিভিন্ন প্রকার যে শারীরিক মেরামত গুলো এই ঘুমের মধ্যেই কিন্তু হয়। বিভিন্ন টক্সিক ম্যাটেরিয়াল গুলো সমস্ত কিছুই নির্গত হয় আমাদের এই ঘুমের মধ্যে, যেগুলো শরীর থেকে, আমাদের কলাকোষ থেকে নিঃসৃত হয়ে বিভিন্ন প্রকার যে নিষ্ক্রমের যে অঙ্গগুলো আছে, কোনোটা ফুসফুসে, কোনোটা কিডনিতে, কোনোটা ইউরিনারি ব্লাডার গিয়ে জমা হয়, এবং সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের শরীর থেকে নিঃসৃত হয়ে যায় বাইরে, এবং আমরা সুস্থ এবং স্বাভাবিকতার দিকে ধাবিত হতে থাকি। ব্যাস, এই 5টা স্টেপ যে বললাম, প্রথমে ন্যাচারাল মুভমেন্ট, সেকেন্ডলি প্রোটিন যুক্ত করুন খাদ্যের মধ্যে, অ্যাভয়েড রিফাইন্ড সুগার অ্যান্ড সিম্পল কার্বোহাইড্রেট, অ্যাভয়েড করুন, হেলদি ফ্যাট খাবারের মধ্যে যুক্ত করুন, এবং ওভারকাম মেন্টাল এংজাইটি। লাস্ট, এই কয়েকটা নিয়মকে যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি সুস্থ সবল ভাবে 80, 90, 95 অব্দি আপনি জীবন অতিবাহিত করতে পারবেন। আর এগুলো টোটালটাই একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন,
কে আপনাকে উপহার দিচ্ছে? আমাদের এই হেলদি লাইফ সিস্টেম, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে এই কথাগুলোই বলে আসছে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শেষ করছি। নমস্কার। ওভার টু। প্রথমে আমাদের ননী স্যার, ননী গোপাল স্যার, তারপর রঞ্জিত স্যার, খুব সুন্দর ওয়ার্কআউট এবং নলেজ পার্ট শুনলেন আপনারা। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি, না তার আগে বলি, সময় একদম নেই। কাল ভোলা স্যার বলেছিল যে আমি সেশন খুলে দেবো, ভোলা স্যার খুলে দেবে, কিন্তু অনেকে বলে না যে খারাপ অভ্যাস ত্যাগ করা যায় না। ভালো অভ্যাসও যদি আপনি ঠিকঠাক মতো করেন না, ভালো অভ্যাসও আপনি ত্যাগ করতে পারবেন না যদি আপনি পজিটিভ মাইন্ড নিয়ে করেন। ঠিক সকালবেলা ঘুম ভেঙে গেছে, সকালবেলা ঘুম থেকে রঞ্জিত স্যার বললেন, ঘুম থেকে উঠে দেখি চারদিকে অন্ধকার, টাইম দেখি টাইম হয়ে গেছে। তো বললাম ননী স্যার, রঞ্জিত স্যার, পাশাপাশি আপনারা যারা এইরকম অবস্থায় জয়েন করেছেন আজকে, আপনাদের সকলের জন্য থ্যাঙ্কস, ধন্যবাদ। আপনাদের সকলে একটু হাততালি দিন, লাভ দিয়ে একদিন আপনাদের তিনজনের জন্য, মানে তিনজন ব্যক্তি নয়, ননী স্যার, রঞ্জিত স্যার এবং আপনারা যারা জয়েন করেছেন, আপনাদের জন্য হাততালি। আর একটি জিনিস বিষয়, রঞ্জিত স্যার যা বলেছে এখানে আর ঢোকার দরকার নেই, আপনারা তো বুঝিয়েছেন, একদম ইউনিক। ইন্ডিয়ান মেডিকেল যে সায়েন্স আছে, তার একটি রিপোর্ট, আপনারা জানেন, এটা সকলেই জানি আমরা, ওসব দরকারই নেই, কোথাকার কি রিপোর্ট সার্ভে আছে দরকারই নেই। আমার পাড়ার, আমার আশেপাশের, আমার লোকালিটির খবর নিয়ে দেখলেই আমরা জানি, হ্যাঁ সকলেই জানি এটা। 15 ডিসেম্বর থেকে জানুয়ারি 15 আপনার এরিয়া সার্ভে ডাটা কালেকশন করে আপনি মিলিয়ে নিন, স্ট্রোক, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, বেশি হয়েছে। অন্যান্য বছরের সময় যদি 5টা হয়ে থাকে, 2টো হয়ে থাকে, এখানে 10টা 15টা হয়েছে এই সময়কালের মধ্যে। সেই সময়ের ডেঞ্জার জোন দিয়ে আমরা কিন্তু, রেড জোন দিয়ে আমরা চলছি এখন কিন্তু। সুতরাং আমরা যারা ফিট অ্যান্ড ফাইন আছি, বা আপনারা যারা কম বয়সী আছেন, আপনারা তো ঠিকই আছেন, আপনার বাড়ির বয়স্ক বাবা মা থেকে আত্মীয় স্বজন বা অন্যান্য রিলেটিভ যারা আছে, টেক কেয়ার, টেক কেয়ার প্লিজ। সময় কিন্তু চলছে, আমরা কিন্তু এখন ডেঞ্জার জোনের মধ্যে দিয়ে যাচ্ছি। কোনো মেডিকেল সায়েন্স দরকার নেই, বোঝার দরকার নেই, কোনো টেকনোলজি বোঝার দরকার নেই। আপনি নিজেই টেকনোলজি, নিজেই সার্ভে রেকর্ড ডাটা আপনার কাছে আছে, আপনার আশেপাশে পাড়া, আপনার লোকালিটি, আপনার পরিচিতর মধ্যে আপনি খোঁজখবর নিয়ে দেখুন, স্ট্রোকের সম্ভাবনা, সে ব্রেন হোক আর হার্টের হোক, ডিসেম্বর 15 ডিসেম্বর থেকে জানুয়ারি 15 or 20 এর মধ্যে সংখ্যাটা অনেক পার্সেন্টেজ বেড়ে যায়, 50%, কখনো কখনো সেটা 60% অবধি, 60% অবধি বেড়ে যায়। সুতরাং টেক কেয়ার, সকলে সতর্ক থাকুন। শনিবার তাই একটুখানি 5 মিনিট সময় বেশি গেল, কোনো ব্যাপার না। ভোলা স্যার এখন নাচবেন, গান দেবেন। ভোলা স্যার একটু গান দিন একটা। দাঁড়িয়ে যান সবাই।